বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবন্ধু কলেজ ই ক্লাসরুম থেকে তোমাদের স্বাগতম। আজকের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আছি আমি সুলতানা ওয়াহিদা জাহান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। আজকে আমার তোমাদের সাথে প্রথম ক্লাস। ইতিপূর্বে তোমরা ফিজিক্সের ক্লাস করেছো, অন্য স্যারের ক্লাস নিয়েছেন। আজকে আমার প্রথম ক্লাস তোমাদের সাথে। তো আমি আজকে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের যে অংশগুলো পড়াবো সেগুলো হচ্ছে জড়তা ও বল, নিউটনের গতিসূত্র এবং সূত্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক। তো এই আলোচনা থেকে আমরা যা শিখতে পারবো সেটা হচ্ছে বলের সংজ্ঞামূলক ধারণা, ক্যালকুলাস ব্যবহার করে নিউটনের দ্বিতীয় সূত্রের বিশ্লেষণ এবং নিউটনের সূত্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, চলো এবার ক্লাসে ফিরি। প্রথমে আমরা দেখে নেই জড়তা ও বল। তোমরা তৃতীয় অধ্যায়ে স্থিতি জড়তা, গতি জড়তা, তারপর সরণ, বেগ, ত্বরণ, এই বিষয়গুলো সম্পর্কে জেনেছো। তো আমি এখানে জড়তা সংক্ষেপে একটু ধারণা দেই তোমাদের। জড়তা হচ্ছে পদার্থের একটি ধর্ম। এই ধর্মের কারণে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, অর্থাৎ বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হচ্ছে জড়তা। জড়তার পরিমাপ হচ্ছে ভর। যে বস্তুর ভর যত বেশি হবে তার জড়তাও কিন্তু তত বেশি। এমনিতে তোমরা খেয়াল করলে দেখবে যে একটা বড় বস্তু একটা ছোট বস্তুকে সহজেই কিন্তু সরণে যায়, অর্থাৎ ছোট বস্তুটার ভর কম, তার জড়তা কম। আর একটা বড় বস্তু, এটাকে সরাইতে বা বল প্রয়োগ করতে অনেক কষ্ট লাগে কিন্তু। অর্থাৎ এই বস্তুটার হচ্ছে যেহেতু ভর বেশি, এটার জড়তাও বেশি, যার ফলে তাকে সরাইতে অনেক কষ্ট লাগে। অর্থাৎ বাধা দানকারী বল হচ্ছে তার বেশি, জড়তা হচ্ছে পদার্থের বাধা দানকারী বল। আচ্ছা, এখন জড়তা স্থিতি জড়তা হতে পারে, গতি জড়তা হতে পারে, এগুলো তোমরা তৃতীয় অধ্যায়ে দেখে আসছো। কাজে আমি আর এখানে আলোচনা করতেছি না, আমি সরাসরি বল কি এখানে আমরা চলে যাই। তাহলে বল হচ্ছে একটা বাহ্যিক কারণ, যেটা কোনো বস্তুর উপর যদি প্রয়োগ করা যায় তাহলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল হতে চায়, এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় বা হতে চায়, এটাই হচ্ছে বল। তাহলে কি বললাম, বল হচ্ছে একটা বাহ্যিক কারণ যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়, আর গতিশীল বস্তু গতির পরিবর্তন হয় কিংবা হতে চায়, এটা হচ্ছে বল। বল হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে? বল কি রাশি? ভেক্টর রাশি। এখন কোনো বস্তু, মনে করো যে এই যে ডাস্টারটা, এটা যদি আমি নিচ থেকে উপরে উঠে যেতে চাই বা এখান থেকে ওইখানে সরাইতে চাই, তাহলে কি করতে হয়? ডাস্টারটাকে আমি হাত দিয়ে সরাইতে হবে, তাই না? তাহলে এই ডাস্টারটার উপর আমি যে বল প্রয়োগ করতেছি, এই বলটা কি হচ্ছে? প্রত্যক্ষভাবে আমি স্পর্শ করে প্রয়োগ করতেছি। হাত দিয়ে যদি আমি এটা স্পর্শ না করি তাহলে কখনোই কিন্তু এই ডাস্টারটা যেখানে রাখবো সেখানেই থাকবে, কখনোই এর অবস্থার পরিবর্তন হবে না। তাহলে এটাকে আমরা কি বলবো? স্পর্শ বল। অর্থাৎ যে সমস্ত বল একটা বস্তু থেকে অন্য বস্তুর উপর প্রয়োগ করতে গেলে স্পর্শের প্রয়োজন হয়, তাকে বলা হচ্ছে
স্পর্শ বল। আচ্ছা, যেমন স্থিতিস্থাপক বল, একটা স্প্রিংকে যদি আমি টেনে ধরি বা সংকুচিত করতে চাই তাহলে স্পর্শের প্রয়োজন। ঘর্ষণ বল, তলের উপর ডাস্টার আমি টেবিলে রেখে দিলাম, গতিশীল করতে গেলে ঘর্ষণ কাজ করে, ঘর্ষণ বলে, এগুলো হচ্ছে স্পর্শ বল। আবার দেখো, যখন একটা আম গাছ থেকে পড়ে যাচ্ছে, নিচে পড়তেছে, এখানেও কিন্তু একটা বল প্রযুক্ত হচ্ছে, কিন্তু কোনো কিছু দ্বারা কি স্পর্শ করা হচ্ছে? হচ্ছে না। তাহলে এটা হচ্ছে কি বল? অস্পর্শ বল। কি বলের কারণে পড়তেছে? মহাকর্ষ বলের কারণে পড়তেছে, তাই না? তাহলে মহাকর্ষ বল হচ্ছে অস্পর্শ বল। তাহলে অস্পর্শ বলটা কি? যেটা কোনো যন্ত্র বা হাত বা যে কোনো যন্ত্রের স্পর্শ ছাড়াই একটা বস্তু আরেকটা বস্তুর উপর প্রযুক্ত হয়, সেটাই হচ্ছে অস্পর্শ বল। আচ্ছা, প্রকৃতিতে আমরা, এই গেল স্পর্শ বল, অস্পর্শ বল। তবে প্রকৃতিতে আমরা বিভিন্ন ধরনের বলের সঙ্গে পরিচিত হলেও এগুলো কিন্তু সবগুলো কিন্তু মৌলিক বল নয়। মৌলিক বল কি? মৌলিক বল হচ্ছে 4 রকমের, 4টা মৌলিক বল আছে। মৌলিক বল কয়টি? 4টি। এই মৌলিক বলগুলো হচ্ছে অকৃত্রিম, বা এদের উৎস কিন্তু অন্য কোনো বল থেকে নয়, এটা হচ্ছে মৌলিক বল। তো মৌলিক বল কয়টি বললাম? 4টি। কি কি? মহাকর্ষ বল, তারপর তড়িৎচুম্বকীয় বল, তারপর সবল নিউক্লিয় বল, তারপর দুর্বল নিউক্লিয় বল। এখন মহাকর্ষ বলটা, এই যে আমরা যে গ্যালাক্সি দেখি, গ্যালাক্সিটা কিভাবে গঠন করে? নক্ষত্রগুলোকে একত্রে আবদ্ধ করে গ্যালাক্সি গঠন করে। এই কোন বল? এই মহাকর্ষ বল। কোন কণার মাধ্যমে? গ্র্যাভিটন কণার মাধ্যমে। তাহলে মহাকর্ষ বল গ্র্যাভিটন কণার মাধ্যমে ক্রিয়া করে, কার্যকর। মহাকর্ষ বলের বাহক কণা হচ্ছে গ্র্যাভিটন। তড়িৎচুম্বকীয় বল, তড়িৎচুম্বকীয় বলের বাহক কণা হচ্ছে কি? ফোটন। কি করে? পরমাণু গঠন করে। পরমাণুর মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াস এবং ইলেকট্রন। নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন আবদ্ধ করে তড়িৎচুম্বকীয় বল। কোন কণার মাধ্যমে? ফোটনের মাধ্যমে। সবল নিউক্লিয় বল, মেসন ও গুয়ন, এই দুটা হচ্ছে তাদের বাহক কণা। এরা কি করে? নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয়াসের মধ্যে কয়টা কণা থাকে? 2টা, তাই না? একটা হচ্ছে নিউট্রন আর একটা প্রোটন। এই 2টা কণাকে একত্রে আবদ্ধ করে কোন বল? এই সবল নিউক্লিয় বল। বাহক কণা হচ্ছে মেসন ও গুয়ন। দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে WZ বোসন, এদের বাহক কণা বিটা ক্ষয় হয়। আরো অন্যান্য কাজও হয়, আমি এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, এইগুলো তোমরা মনে রাখবা। আর হচ্ছে অন্যান্য কাজও হয়। যাই হোক, এখন কথা হচ্ছে তাহলে মহাকর্ষ বল বাহক কণা গ্র্যাভিটন, তড়িৎচুম্বকীয় বল বাহক কণা ফোটন, সবল নিউক্লিয় বল বাহক কণা মেসন ও গুয়ন, আর হচ্ছে সরি দুর্বল নিউক্লিয় বল বাহক কণা হচ্ছে W ও Z বোসন। এদের যদি আমরা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এদের হচ্ছে মহাকর্ষ বল এবং তড়িৎচুম্বকীয় বল, এদের পাল্লাটা হচ্ছে অসীম। আর সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার। আর দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10⁻⁻16 মিটার। এই যে মৌলিক বল সম্পর্কে মোটামুটি ধারণা। তবে মৌলিক বলের এই জিনিসগুলো তোমরা ভালো করে মনে রাখবা, এগুলো থেকে অনেক সময় MCQ কোশ্চেন সেট হয়। এই জিনিসগুলো তোমরা, এই ইনফরমেশনগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এই হলো বল সম্পর্কে মোটামুটি ধারণা। আচ্ছা, এখন আমরা চলে যাব নিউটনের গতিসূত্রে। নিউটনের গতিসূত্র, তাহলে আমি এই জিনিসগুলো এখন, আচ্ছা থাকুক আপাতত নিউটনের গতিসূত্র।
নিউটনের গতিসূত্রে হচ্ছে তোমরা তৃতীয় চ্যাপ্টারে গতি সম্বন্ধে জেনেছো, তাই না? কিন্তু গতির কারণ সম্বন্ধে কিন্তু আমরা চিন্তা করি নাই নিউটনের তৃতীয় অধ্যায়ে। এই অধ্যায়ে আমরা কিন্তু গতির কারণটা খুঁজে পাবো। নিউটনের গতিসূত্রের মাধ্যমেই আমরা গতির কারণটা কিন্তু খুঁজে পাবো। নিউটনের গতিসূত্র হচ্ছে কয়টা? তিনটা। প্রথম সূত্র কি? বাহ্যিক বল প্রয়োগে অবস্থার কোনো পরিবর্তন না হলে স্থির বস্তু চিরকালে স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ বাহিতে যদি কোনো বল প্রয়োগ করা না হয়, বাহিতে যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকালে স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রযুক্ত না হলে বস্তুটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। তাহলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা, এটাকে আমরা কি বললাম? জড়তা বললাম, তাই না? তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাচ্ছি? বস্তুর জড়তা ধর্মের ধারণা পাচ্ছি। আবার প্রথম সূত্রে দেখো, প্রথম সূত্রটা কি বলতেছে? যে প্রযুক্ত বল বাহিতে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ এই সূত্র থেকে আমরা দেখতেছি যে বস্তুর আদিবেগ এবং শেষ বেগ শূন্য, এইটা আমরা ধারণা পাচ্ছি। স্থির বস্তু যদি চিরকাল স্থিরই থাকে তাহলে ওর আদিবেগ শেষ বেগ বলে কিছু আছে, তাহলে শূন্য, আদিবেগও শূন্য, শেষ বেগও শূন্য। এটা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা তাহলে এই ধারণাগুলো পাই। দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ বস্তুর যে ভরবেগের পরিবর্তন হবে সেটা হচ্ছে বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হবে সেটার সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হবে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই হচ্ছে নিউটনের তিনটা সূত্র। এখন দ্বিতীয় সূত্র থেকে আমরা ক্যালকুলাস ব্যবহার করে নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা এখন গাণিতিকভাবে বের করব। তাহলে আমি এইগুলো এখন মিশাই দেই। তোমাদের দেখা হয়ে গেছে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী। তোমরা বোর্ডে সবসময় খেয়াল করবা। তাহলে ক্যালকুলাস ব্যবহার করে নিউটনের দ্বিতীয় সূত্র বিশ্লেষণ। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন মনে করো যে একটা বল এফ, ধ্রুব বল এফ, এম ভরের একটা বস্তুর উপর টি সময় ধরে ক্রিয়া করার ফলে বস্তুর ভরবেগের পরিবর্তন হলো ডিপি। ঠিক আছে? আমরা এখন কি করব? এটা ক্যালকুলাস ব্যবহার করে নিউটনের দ্বিতীয় গতিসূত্র গাণিতিকভাবে বিশ্লেষণ। কি বললাম? যে একটা ধ্রুব বল এম ভরের একটা বস্তুর উপর টি সময় ধরে ক্রিয়া করার ফলে তার ভরবেগের পরিবর্তন যদি ডিপি হয় তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? ভরবেগের পরিবর্তনের হার ডিপি ডিটি is proportional to প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা এটা লিখতে পারি ডিপি ডিটি is proportional to F। আচ্ছা, এখন আমরা ডিপি
ডিটি সমান লিখতে পারি, পিটা হচ্ছে ভরবেগ, অর্থাৎ ডি ডিটি অফ ভর হচ্ছে এম বি, এটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এমটা হচ্ছে যেহেতু ভর ধ্রুব, এমটা আমি বাইরে নিলাম, ডিবি ডিটি থাকলো। আবার ডিবি ডিটি সমান আমরা লিখতে পারি কি, ত্বরণ, তাই না? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, এটাকে বলা হয় ত্বরণ। তোমরা গত চ্যাপ্টারে তৃতীয় অধ্যায়ে এটা পড়ছো। আচ্ছা ত্বরণ, তাহলে এখন এইখান থেকে এই সমীকরণে আমরা যদি এটা বসাই দিই, ডিপি ডিটি সমান হচ্ছে এম এ, এম এ ইজ প্রপোর্শনাল টু এফ। এখান থেকে আমরা লিখতে পারি বা এম এ সমান কে এফ। বা এটা সমান আমি যদি এফ সমান কে এম এ, এটা হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। এখন যদি এম সমান 1 একক হয়, এ সমান 1 একক, এফ সমান 1 একক হয়, তাহলে কে সমান হবে 1। অর্থাৎ একক ভরের বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ডের একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টিকারী বলকে যদি আমরা একক বল ধরি, একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টিকারী বলকে যদি আমরা একক বল ধরি, তাহলে কে সমান 1 হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি এফ সমান এম এ। ঠিক আছে, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র আমরা পেয়ে গেলাম। বস্তুর উপর প্রযুক্ত বল, ভরবেগের, বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের সমান, বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এফ সমান এম এ আমরা পেলাম। যদি একটা বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করে, তাহলে লব্ধি বল আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি সামেশন অফ এফ সমান হচ্ছে এম এ। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এটা একাধিক বলের ক্ষেত্রে, আর এটা একটা বলের ক্ষেত্রে। তাহলে এখন এফ সমান এম এ, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক বিশ্লেষণ। কোন পদ্ধতিতে? ক্যালকুলাস পদ্ধতিতে। বলের একক কি? বলের একক হচ্ছে এসআই একক, নিউটন। তাহলে এইখান থেকে আমরা 1 নিউটন সমান লিখতে পারি 1 নিউটন সমান 1 মিটার ইন্টু 1 কেজি ভর, ভরের একক কেজি, 1 কেজি, আর হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। নিউটনের সংজ্ঞাটা আমরা এখান থেকে বলতে পারতেছি, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলা হয় 1 নিউটন। ঠিক আছে, এর মাত্রা সমীকরণ তৃতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ভরের মাত্রা কত? এম, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো নিউটনের ক্যালকুলাস ব্যবহার করে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক বিশ্লেষণ। এখন আমরা আলোচনা করব নিউটনের গতিসূত্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক।
কি বললাম? নিউটনের এটা নিউটনের গতিসূত্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক। প্রথমে আমরা দেখব দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্রের দ্বিতীয় সূত্রের সাথে কিভাবে প্রথম সূত্রটা সম্পর্কিত। তাহলে দ্বিতীয় সূত্র আমরা কি জানি? F সমান ma। কোন বস্তুর উপর যদি প্রযুক্ত বল শূন্য হয় অথবা কোনো বস্তুর উপর যদি কোনো বল ক্রিয়া না করে, অর্থাৎ F সমান যদি শূন্য হয়, তাহলে আমরা এটা লিখতে পারি ma সমান শূন্য, তাই না? কিন্তু এখানে দেখো ভরটা কিন্তু বস্তুর ভর কখনোই শূন্য হবে না। তাহলে কি শূন্য লিখতে পারবো আমরা? a সমান লিখতে পারবো, a সমান শূন্য লিখতে পারবো, তাই না? আবার a সমান লিখতে পারি আমরা dv dt সমান শূন্য। বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। dv/dt যদি শূন্য হয় তাহলে v সমান হচ্ছে ধ্রুবক হবে। v সমান ধ্রুবক হবে। তাহলে এইখান থেকে দেখো f সমান শূন্য, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে? বল যদি প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে সরপথে চলতে থাকবে, বেগের কোনো পরিবর্তন হবে না। এটা নিউটনের কোন সূত্র? এটা নিউটনের প্রথম সূত্র। তাহলে নিউটনের প্রথম সূত্রের সাথে দ্বিতীয় সূত্রের সম্পর্ক আছে। আবার নিউটনের তৃতীয় সূত্র কি? নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন এই প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কিন্তু দুইটা ভিন্ন বস্তুর উপর প্রয়োগ করা হয়। যদি একটা বস্তুর উপর হতো তাহলে তাদের লব্ধি বলটা শূন্য হতো। তার লব্ধি বল যদি শূন্য হয় তাহলে ত্বরণ a সমান শূন্য হবে, ত্বরণ থাকবে না। কিন্তু এই যে F সমান ma, এই সমীকরণে কি ত্বরণ শূন্য আছে? ত্বরণ শূন্য নাই। ত্বরণ যেহেতু শূন্য নয় তাহলে এই যে বলটা, এটা নিশ্চয়ই ক্রিয়া বা প্রতিক্রিয়া যে কোনো একটি বলের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র F সমান ma সমীকরণটাকে সমর্থন করে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের সাথে দ্বিতীয় সূত্রের সম্পর্ক। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিউটনের সূত্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখলাম। তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? জড়তা ও বল, নিউটনের গতিসূত্র এবং সূত্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই আজকের আমার এই আলোচনার উপরেই তোমাদের একটা ছোট্ট এক্সাম থাকবে, 5টা MCQ। এই এক্সামে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবা। আর যদি এক্সামে তোমরা ভালো করো তাহলে আমি বুঝবো যে আমার এই আলোচনাটা তোমাদের কাছে সহজবোধ্য হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থেকো। আজকে চলি, তোমাদের সবাইকে ধন্যবাদ।